উইথাউট বেজেল, মানে এটাতে কোনো বেজেল নাই বললেই চলে। We are not alone. They are among us. As the skies light up, they believe we are blissfully unaware. টেকনো লঞ্চ করে দিল তাদের বাজেট কিলার ফ্ল্যাগশিপ ফোন, এন্ড দিস ইজ টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। এন্ড এটা অফিসিয়ালি 8256 এই মুহূর্তে আরব টেলিকমে পাওয়া যাচ্ছে 26,999 টাকা, মানে 27,000 টাকা। এন্ড এটার অ্যাভেলেবেল রিলিজ ডেট যেহেতু 18 ফেব্রুয়ারি 2024, খুবই রিসেন্ট। ফোনটি বেশ কয়েকটি কালারে পেয়ে যাবেন, বাট এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা খুব বেশি পছন্দের কালার যেটা হচ্ছে ম্যাজিক স্কিন 2.0 গ্রিন, যেটা পার্সোনালি অলিভ গ্রিন মানে জলপাই কালার মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এটার বক্স কন্টেন্ট থেকে একটু ছোট্ট করে ঘুরে আসা যাক। ভাই সত্যি বলতে এই ফোনটা এই প্রাইস পয়েন্টে আমাদের স্পেসিফিক ভাবে কিছু হাই স্পেক অফার করতেছে। কার্ভ ডিসপ্লে পার্সোনালি আমার নিজেরই অনেক পছন্দের। 7.55 মিলিমিটার থিকনেস এর সাথে 175 গ্রাম ওয়েট, মানে বুঝতেই পারতেছেন খুবই লাইট ওয়েট। এন্ড এটা প্রথমবারের মতো বক্স থেকে বের করার সাথে সাথে হাতে নেওয়ার পরে মানে কেমন যেন একটা ফিল হচ্ছিল যে এটা টেকনো না, অনেক প্রিমিয়াম কিছু হাতে নিচ্ছি। সিরিয়াসলি ভাই, টেকনো এটার বিল্ড কোয়ালিটি আর স্পেকের দিক থেকে যে কোয়ালিটি অফার করতেছে অ্যারাউন্ড 30K এর মধ্যে আনবিলিভেবল। লাইট ওয়েট হওয়াতে অনেকের কাছে এটা ফিল হতে পারে যে এটার মধ্যে 5000 mAh ব্যাটারি কেমনে, মানে কিভাবে, যেহেতু 7.5 মিলিমিটার থিকনেস, সো ওয়েট একটু কম হবে, এটাই স্বাভাবিক। তবে 195 গ্রামের আশেপাশে হলে ভালো লাগতো ব্যাপারটা। মানে অ্যাজ ইউজুয়াল প্রিমিয়াম ডিভাইস গুলোতে কিন্তু 200 গ্রাম প্লাস ওয়েট হয়ে থাকে। তবে ভাই 8256 ভ্যারিয়েন্টের সাথে কার্ভ ডিসপ্লের একটা ফোন, মানে এই ধরনের ন্যারো শেপের কিছু মাইনর ব্যাপারগুলো আসলে মাথায় নেওয়া যাবে না। আমার হাতে থাকা 2.0 গ্রিন কালারটি লেদার টাইপের, এন্ড এটা আসলেই লেদার। আমার রিকমেন্ডেশন থাকবে এটার সাথে থাকা টিপিইউ কেসটি এটার সাথে ব্যবহার করবেন, অন্যথায় ডাস্ট জমে যায়, এটাতে দাগ হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ব্যাক প্যানেলটি খুবই সিম্পল ডিজাইনের, দেখতে রাউন্ড শেপের বাম্পি ডিজাইনের, এন্ড ক্যামেরা মডিউল খুবই আই ক্যাচি লুক দেয় এটার ব্যাক প্যানেল থেকে। কি রে ভাই, এটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কই? লেফট সাইডে কিছুই নাই, রাইট সাইডে ভলিউম রকার বাটন, পাওয়ার বাটন, নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো টাইপ সি পোর্ট, সিম ট্রে পোর্ট, স্পিকার গ্রিল এন্ড ছোট্ট একটা মাইক্রোফোন। উপরে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক না থাকলেও দুইটা কাজের জিনিস আছে এটাতে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক উইথ স্টোরি স্পিকার, এন্ড এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই ছিল। ইভেন ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্ট্রাকশন লক্ষ্য করেনি। ওভারঅল এই পাতলা ডিজাইনের ব্যাক প্যানেলটিও কার্ভি শেপের হওয়াতে হাতের সাথে বেশ ভালোভাবে গ্রিপ করে থাকে, এন্ড সাথে অবশ্যই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। সো চোখ বন্ধ করে এটার ডিজাইন সেকশনকে 100তে 100 দেওয়াই যায়। এন্ড বেসিক্যালি আমরা কার্ভ ডিসপ্লে ফোন ইউজাররা এটা দুই হাতে ইউজ করতে অভ্যস্ত। সিঙ্গেল হ্যান্ডে ইউজ করলে মাঝে মধ্যে একটা প্রবলেম ফেস করতে হয়, যেটা হচ্ছে জাপটে ধরে ইউজ করার সময় টাচ মিসম্যাচ করে। যদিও আমি কখনো এমনটা ফেস করি নাই, তবে ইউজ টু হয়ে গেলে আবার সমস্যার কথা নেই। 6.78 ইঞ্চের পাঁচ কাটআউট ডিসপ্লে 1080x2036 পিক্সেল রেজোলিউশন দিতে পারে, এন্ড টেকনো ক্লেম করতেছে এটা অ্যামোলেড টাচ স্ক্রিন ডিসপ্লে, সাথে 16 মিলিয়ন কালার সাপোর্ট করে এটা ডিসপ্লেতে, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট এন্ড 1000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। অলওয়েজ অন ডিসপ্লে, সব মিলিয়ে ভ্যালু ফর মানি সেই জায়গা থেকে ভালো কিছুই অফার করতেছে। 1000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু শুধু নামে না, কামেও। আউটডোরের ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার ইস্যু ছিল না। হার্শ লাইটের মতো যথেষ্ট শার্প এন্ড ভিজিবল ছিল। ইভেন 120 হার্টজের ব্যাপারটা অ্যাপস ওপেন ক্লোজ টাইমে সব জায়গাতে রিফ্রেশ রেটের ঘাটতি লক্ষ্য করেনি, তবে কিছুটা কম ফিল হতে পারে। এন্ড যেহেতু এটা কার্ভ ডিসপ্লে, সো কন্টেন্ট ওয়াচিং এর সময় আলাদা একটা ভাইবস ক্রিয়েট করতে পারবে। স্ক্রিন টু বডি রেশিও খুবই কম, তবে কার্ভের অংশতে কালো অংশটা আরো ন্যারো হতে পারতো। সাইড থেকে বেশি কার্ভ করতে হলে কিন্তু আবার এটার প্রাইস অনেক বেড়ে যেত। আরো ভালো একটা ব্যাপার আছে, এটা ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। ইটস রিয়েলি গ্রেট, মানে কমের মধ্যে একটা কার্ভ ডিসপ্লে দিলেও কিন্তু প্রোটেকশনে কোনো কমতি নাই। উপরের দিকে পাঞ্চল কাটআউটটি খুবই উপরে থাকাতে ডিস্টার্ব ফিল হবে না। মিডিয়া কনজিউম বা কন্টেন্ট ওয়াচিং এ বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। সাথে এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এন্ড এটার রেজাল্ট খুবই ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, বাট পজিশনটি আরো একটু উপরে থাকলে আরো কমফোর্টেবলি ইউজ করা যেত। মিডিয়াটেক
Helio G99 চিপসেট। এই এসওসিটা শুনতে নতুন নতুন লাগলে এটাই সত্যি এটা নতুন একটা চিপসেট। তবে মিডিয়াটেক G99 এর সাথে আলটিমেট শব্দটা যুক্ত হওয়াতে মানে ওই জায়গা থেকে হিসাব করলে কিন্তু আহামরি লেভেলের কোনো চেঞ্জেস নাই এটাতে। অ্যাজ এ মিডিয়াটেক G99 ডিসেন্ট পারফরমেন্স প্রডিউস করে। শুরুতে ইউআই তে ল্যাগ ইস্যু থাকতে পারে, তবে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এটা ফুললি রেডি হয়ে গেলে কিন্তু আবার স্টেবল পারফরমেন্স দিতে পারবে। টেকনোর ইউআই সুন্দর লাগে, সাজানো গোছানো, দেখতে ও ইউজ করতে ভালোই লাগে। এন্ড এটা 6 ন্যানোমিটারের আর্কিটেক্ট করা ডিজাইনের একটা চিপসেট এটা। এন্ড আমরা অনেকেই ভাবি ন্যানোমিটারের যে ব্যাপারটা এটা বেশি হলে মনে হয় পারফরমেন্স আরো ভালো হয়, বাট এটা কিন্তু ভুল ধারণা। এন্ড কাউন্ট করার জায়গা থেকে যদি হিসাব করি তাহলে চিপসেট যত ছোট হবে পারফরমেন্স আরো ভালো হবে। এন্ড সেই জায়গা থেকে হিসাব করলে 6 ন্যানোমিটার প্রাইস পয়েন্টে ভালো বলা যাচ্ছে। এবং AnTuTu বেঞ্চমার্ক টেস্টিং রেজাল্ট ছিল 42821 এন্ড এটার স্কোরও কিন্তু আগের চিপসেটের সাথে সিমিলার টাইপের রেজাল্ট দিচ্ছে। মাল্টিটাচ স্ক্রিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, ডে টু ডে লাইফে সব রকম কাজকর্মে ডিসেন্ট টাইপের রেজাল্ট ছিল। ইউআই তে কোনো প্রকার অ্যানিমেশন ডিলে লক্ষ্য করিনি। LPDDR4X 8GB র্যাম টাইপ হওয়াতে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস গুলো বেশ স্টেবল ছিল, অ্যাপস ওপেন ক্লোজ টাইমে খুবই ফাস্ট ছিল। এন্ড গেমিং এর কথা যদি মাথায় রাখি সেই জায়গা থেকে বলবো মিডিয়াটেক Helio G99 দিয়ে ডিসেন্ট টাইপের গেমিং এক্সপিরিয়েন্স থাকবে, মানে এভারেজ টাইপের গেমিং এক্সপিরিয়েন্স থাকবে। মিডিয়াম গ্রাফিক্সে পাবজি ভালোভাবে রান করা যায়, তবে কিছু কিছু সিচুয়েশনে ল্যাগি ইস্যু ছিল, কিছুটা ফ্রেম ড্রপ হতে দেখা যায়। লং টাইম গেমারদের জন্য একটু প্যারাদায়ক, আবার ভালো পরিমাণের হিট জেনারেটও হয় এটাতে, তাতে করে পারফরমেন্সেও কিছুটা ডাউন হয়ে পড়ে। তবে বেসিক টাইপের গেমারদের কাছে এই ধরনের সমস্যা আবার নাও মনে হতে পারে। এন্ড স্মার্টফোনে গেম যেহেতু একটা স্পেসিফিক পার্ট বহন করে, সেক্ষেত্রে হেভি টাইপের গেমারদের কাছে এটা একটা ভুল ডিসিশন হতে পারে। অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এন্ড iOS 13.6.0 এন্ড এই iOS এ আগের থেকে বেশ চেঞ্জেস নিয়ে আসছে, যেটা হচ্ছে AI ওয়ালপেপার, ফোন ক্লোনিং এন্ড মেনি মোর ফিচার্স এটাতে অ্যাড করা হয়েছে। ওভারঅল ইউআই পারফরমেন্স বেশ ডিসেন্ট, মানে বেশ স্মুথ ছিল। এন্ড এই সুন্দর ডিজাইনের মধ্যে ক্যামেরা মডিউলের যে ব্যাপারটা, তার মানে ক্যামেরা সেকশন নিয়েও তো কিছু কথা বলতে হয়। এন্ড দ্য অ্যানাদার পার্ট ইজ ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে 3টা ক্যামেরা দেওয়া আছে, 4টা লাগতে পারে যদিও কারোর কাছে, তবে একটা জাস্ট ডেমো, মানে ডেমো টাইপের একটা ডিজাইন করে রাখছে। মানে এখান থেকে আমরা অনেক সময় দূর থেকে দেখলে ভাববো এটাতে 4টা ক্যামেরা ইনস্টল করা হয়েছে, বাট এটা মানে প্রকৃতপক্ষে 3টা ক্যামেরা এটাতে আছে। ক্যামেরা মডিউলের খুব কাছে ফ্ল্যাশ লাইট, মেইন সেন্সরে 108 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এন্ড 2 মেগাপিক্সেল এআই সেন্সর। এটা এই সময়টাতে এসে এই প্রাইস পয়েন্টে মানে আল্ট্রা ওয়াইড এর যে ব্যাপারটা সেটা কি মিসিং বলে মনে হচ্ছে না? মানে আল্ট্রা ওয়াইড না থাকলে কিন্তু একটা নেই ফিল পাওয়া যায়। মানে কোনো দর্শনীয় জায়গাতে যদি আপনি ঘুরতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আল্ট্রা ওয়াইড এর একটা বড় ভূমিকা পালন করে। সেই জায়গাটাতে ছবি তোলা থেকে শুরু করে ভিডিও মানে এভরিথিং। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ শার্প এন্ড ভিজিবল ছিল। ডে লাইট কন্ডিশনে প্রত্যেকটা ছবির মধ্যে ন্যাচারাল টাইপের কালার টোন ছিল, যদিও কিছুটা ওয়ান টোন দেয়, তবে খারাপ লাগে না ব্যাপার। ডাইনামিক রেঞ্জ ইজ রিয়েলি কুল। অ্যাজ এ মিড বাজেট সেগমেন্টের একটা ফোন থেকে এর থেকে বেশি এক্সপেকটেশন রাখলেও কিন্তু আবার চলবে না, মানে হবেই না। সবসময় প্রাইসের দিক থেকে বিবেচনা করে তো আসলে সবকিছু ক্যালকুলেশন করতে হয়। তো সেই জায়গা থেকে হিসাব করলে আসলে এটা ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা আসলে ছবির মধ্যে অতটা অ্যাগ্রেসিভ না লাগলেও আবার সিরিয়াস কোনো ইস্যুতে না ধরলেও চলে। বাট পোর্ট্রেট মোডে এস ডিরেকশনের সাবজেক্টকে এভারেজ টাইপের ফোকাস দিচ্ছিল। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড বেশ আর্টিফিশিয়াল লাগে দেখতে, বাট 2x জুমে পোর্ট্রেট তোলা যায় যাতে করে সাবজেক্টের স্ট্রাকচার বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। লো লাইটে ডিটেইলে ঘাটতি ছিল, তবে আশপাশ দিয়ে আলোর সোর্স পেলে আরো ভালো আউটপুট পাওয়া যায়। ফ্রন্ট ফেসিং এ 32 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার ওয়াইড লেন্স, যেটা বেশ কাজের বলে মনে হয়েছে। ফেসের মধ্যে যে টোনটা দেখতে পাওয়া যায় বেশ খারাপ লাগে না, তবে কিছু কিছু ছবিতে বেশ অস্ট আউট করে তোলে। এটা কিন্তু আবার ওয়েদারের উপর ডিপেন্ড করে, ফেস কিছুটা সফট করে দেয়। গ্রুপ সেলফিতে ওয়াইড লেন্স বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে। 1080p 30fps দিয়ে হাইস্ট ভিডিও রেকর্ড করা যায়। আরএস বা ভিডিও স্টেবিলাইজেশন নাই, সো স্টেবল থেকে রেকর্ড করতে পারলে কাজ চালানোর মতো রেজাল্ট পাওয়া যাবে। এন্ড যদিও 4K তে রেকর্ড করা গেলে কিন্তু ভালোই হতো। এন্ড ওভারঅল এই 27,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু একটা ডিসেন্ট টাইপের ক্যামেরা পারফরমেন্স দিতে পারবে। এবার চলে আসি এটার ব্যাটারি সেকশনে। যেহেতু কার্ভ ডিসপ্লের একটা ফোন, সাথে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার্স থাকতেছে, সো কমন ইস্যু যেটা হেভি ইউজ করলে এটা থেকে 5000 mAh এর ব্যাটারিকে দিনে 2 বার চার্জ করা লাগে। বাট বেসিক টাইপের ইউজারদের কাছে একদিন ছুঁই ব্যাটারি লাইফ দিবে। এন্ড 33 ওয়াটের চার্জার দিয়ে এটাকে 0 to 100 মানে ফুল চার্জ করতে অলমোস্ট 2
2 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। আরো ফাস্ট চার্জিং টেকনোলজি থাকলে কিন্তু আরো ভালো হতে পারতো ব্যাপারটা। তো ওভারঅল 30K বাজেটে একজন কার্ভ লাভার হয়ে থাকলে এটাকে স্পেসিফিক ভাবে পছন্দ করতে পারেন, মানে অ্যাজ এ প্রাইমারি ডিভাইস হিসেবে এটাকে চয়েস করতে পারেন। তো এই ছিল টেকনো স্পার্ক 20 প্রো প্লাস নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।